কীর্তিকের ডুপ্লেক্স বাড়িটা অত্যাধুনিক হলেও পরিধিতে খুব একটা বড় নয়। নিচতলা হল আর গ্যারেজ ছাড়া আলাদা কোনো শোবার ঘর নেই। তার উপরে তলায় একটা মাস্টার বেডরুম, যেটা কৃতিকের নিজের। অন্যদিকে গেস্ট রুম, যেখানে আপাতত অরুরা থাকে। এছাড়া একটা রুম রয়েছে, সেটা কৃতিকের ব্যক্তিগত জিমনেশিয়াম। তবে এই পুরো বাড়িটাতে সব থেকে সেটা সুন্দর তা হলো দুই সাইডে দুটো টানা ছাদ বারান্দা। আর তার একটাতে রয়েছে মিনি সাইজের একটা সুইমিং পুল ও দুই তিনটা বাতাবের সমান পানি হবে আর কি। মূলত এটা ব্যবহার থেকে সৌন্দর্য বর্ধনের জন্য বেশি তৈরি করা হয়েছে। সন্ধ্যারাতে ফ্রাগ্রেন্স মোমের লালচে আলো পুলের অগভীর নীল পানিটুকু ঝিলমিল করছে। দেখলে মনে হবে কোনো জাদুকর তন্ত্রমন্ত্র ফল। তাতেই আপাতত পা ডুবিয়ে বসে আছে এলিসা, অর্ণব, শাওর আর ক্যাথলিন। যদিও বাইরে হু হু ঠান্ডা, তবে সেটা উপভোগ করছে ওরা। এলিসা, অর্ণব আর শাওর হলো কৃতিকের বেস্ট ফ্রেন্ড, পরিবারও বলা চলে। এদের সবাই জীবনে কোনো না কোনো অপূর্ণতা দিয়ে ঘেরা। চারজনে পিছুটানহীন ছন্নছাড়া মানুষ। সোজা পথে না হেঁটে আঁকাবাঁকা পথে অ্যাডভেঞ্চার শিহরণ পেতে বেশি পছন্দ করে ওরা। সামনে থেকে সবকিছু স্বাভাবিক মনে হলেও মূলত চারজনের জীবনে এক একটা গোলকধাঁধা, আর সেই কারণে হয়তো ওরা সোলমেট। দীর্ঘদিন বন্ধুত্ব ওদের। কৃতিক এখনো ভেবে পায় না ওর মতো একগুঁয়ে বদমেজাজি রকচাটা মাথা গরম ছেলের সাথে ওরা কতগুলো বছর কিভাবে কাটিয়ে দিল, তাও উইদাউট এনি কমপ্লেন। ছাদ বারান্দার রেলিং ঘেঁষে দাঁড়িয়ে মেঘলা আকাশের পানে একনাগাড়ে নিকোটিনের ধোঁয়া উড়াচ্ছে কৃতিক। সেদিকে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে ক্যাথলিনা। ক্যাথলিনা হলো এলিসার কাজিন। বয়সে ওদের থেকে বেশ ছোটই, অনুর বয়সী হবে হয়তো। তবে কেন যেন কৃতিকের প্রতি ওর অন্যরকম দুর্বলতা। ও কোনো বাইক রাইড কম্পিটিশন মিস করে নাই ক্যাথলিন। এছাড়াও বাইক রেসিং ফ্যান ক্লাবে টপ ফ্যান ব্যাস ওর দখলে। আর সেখানে ক্রিক থাকে সবসময় নাম্বার 1 ট্রেন্ডিংয়ে। মোট কথা, রাইডার্স জেকের খুব বড় ভক্ত ক্যাথলিন, যদিও ক্রিককে এসব বিষয় বিন্দুমাত্র ধারণা নেই। ও তো কেবল নিজের ছন্নছাড়া হৃদয়টা একটুখানি প্রশান্ত দেওয়ার জন্য জীবনটাকে অযাচিত বিপদের মুখে ঠেলে দেয়। কেন যেন এই ব্যাপারটা এক পৈচারিক আনন্দ পায় ক্রিক। ক্যাথলিনের ভালো লাগার ব্যাপারটা এলিসা সহ বাকি দুজন জানে, তবে বয়সের দোহাই দিয়ে কেউ খুব একটা পাত্তা দেয় না। আজ ক্রিকের জন্মদিন বলেই কেঁদে কেটে হাজারো অনুরোধ করে তবে এলিসার সাথে এসেছে সে। সাথে করে ক্রিকের জন্য গিফটও এনেছে। তবে সে গিফট এ জীবনে ক্রিক খুলে দেখবে কিনা বলা বাহুল্য। বৃষ্টিতে আটকে গিয়ে অনু এখনো ফিরেনি বলে সারা সন্ধ্যা অরু আর নিজের রুম থেকে বের হয়নি। তবে এখন তো বৃষ্টি কমেছে, আপা ফিরল কিনা তা দেখতে কেবল রুমের বাইরে করিডোরে পা রেখেছিল অরু। ঠিক তখনই ছাদ বারান্দা থেকে হাঁক ছেড়ে ডেকে উঠল অ্যালিসা। এই যে শোনো, আমাদের সবার জন্য হট কফি বানিয়ে নিয়ে এসো তো। এলিসার কথায় বাদ সাধে শাও খানিকটা গলা নামিয়ে বলে, ওই কাকে কি বলছিস? ও কি সার্ভেন্ট নাকি? ও কৃতি স্টেপ সিস্টার। অবাকের চরমসীমায় গিয়ে এলিসা বলল, কি বলছিস? কিন্তু কৃতিক যে বলল ট্রিট হার লাইক অর সার্ভেন্ট। শাওর কটমটিয়ে কৃতিকের দিকে চাইল, যে এখনো ভাবলেশহীন হয়ে একইভাবে দাঁড়িয়ে আছে। তারপর চোখ ঘুরিয়ে এলিসাকে বলে,
আমাকেও একই কথা বলেছে বাদরটা। বোনকে বোন বলে পরিচয় দেয় না। কতটা খারাপ ভাবতে পারছিস? ব্যাপারটা আন্দাজ করতে পেরে তখনই অরুকে নিষেধ করার জন্য করিডোরে উঁকি দিল এলিসা। কিন্তু দেখল অরু সেখানে নেই। নিজের কথা এই মুহূর্তে নিজেই লজ্জিত। তাই কৃতিকের দিকে তাকিয়ে কটমটিয়ে বলল, দাঁড়া, আমি দেখাচ্ছি ওকে। ওদের কথা শুনতে না পেয়ে অর্ণব গোয়েন্দাদের মতো সন্দিহান হয়ে প্রশ্ন ছুড়ল, এই, কি বলছিস তোরা ফিসফিসিয়ে? আমার নামে কিছু নয়তো? আমাকে নিয়ে কিছু বললে কিছু একদম পার পাবি না, বলে দিলাম। সব বের করে ফেলবো। শাওর বিরক্ত হয়ে চোখ উল্টে বলল, ভুলে যাস না অর্ণব, তুই একজন হ্যাকার, কোন ম্যাজিশিয়ান নস যে মনের কথা বের করে ফেলবি। ওকে কথার বাইরে কৃত এবার ঘুরে দাঁড়ালো। কথা ছুড়ল এলিসা। জেগে অরু তার বোন হয়, আগে বলিসনি তো? কৃতকে সোজা সাপটা জবাব, বোন হয় না তাই বলিনি। তাছাড়া ও কেন আমার বোন হতে যাবে? আমার বোন হওয়ার কি যোগ্যতা আছে ওর? এলিসা পাল্টা প্রশ্ন করবে তার আগেই ট্রেতে করে সবার জন্য গরম গরম কফি নিয়ে হাজির হলো অরু। অরু অবশ্য কফি চাওয়াতে তেমন একটা এগোতে লাগেনি। কফি তো চেয়েছে, তাছাড়া বাড়ি বয়ে আসা সবাই তো মেহমান, এইটুকু নিঃসংকোচে করাই যায়। কিন্তু অরুকে এ জনার মোটেও ভালো লাগেনি। আর সেটা হলো ক্যাথলিন। মানে ও এই ব্যাপারটা নিতেই পারছে না। যেখানে ও হাজার চেষ্টা করে তবে কৃতিককে একটু চোখে দেখা দেখতে পায়, সেখানে এই ব্রাউন স্কিন লম্বা চুলওয়ালা মেয়েটা কিনা কৃতকে বাড়িতে 24 ঘন্টা থাকে, দিনরাত কৃতকে মুখোমুখি হয়, ওর সাথে কথা বলে, হাসাহাসি করে। ব্যাপারটা ভাবতেই ক্যাথলিনের কেমন গা জ্বলে উঠল। কোনো এক অজানা কারণে হুট করে মেয়েটার প্রতি রাগ উগরে আসছে ওর। অরু ঠোঁটে কোনো লেগে থাকা হালকা আন্তরিকতা মাখা হাসিটা দেখে একান্তই ফোঁস করছে ক্যাথলিন। তখনই ওর দিকে কফির কাপটা এগিয়ে দেয় অরু। কিন্তু ক্যাথলিন তো এটা নিবে না, সবার সামনে ফিরিয়েও দিতে পারবে না। তাই ইচ্ছে করে গরম কফিটা উল্টো ফেলে দেয় ও। তবে অসাবধানতায় পুরো কফিটা অরুর হাতে ছিটকে পড়ল। কফিটা ছিল ধোঁয়া ওঠা আগুন গরম। তবু অরু চেঁচালো না, কেবল শব্দ মৃদু আর্তনাদ বেরিয়ে এলো ওর মুখ থেকে। তৎক্ষণাৎ ওর কাছে ছুটে এলো শাওর। অন্যরাও ব্যস্ত হয়ে পড়েছে ও ঠিক আছে কিনা দেখার জন্য, শুধু কৃত ছাড়া। ও এখনো নিজের জায়গাতে স্থির দাঁড়িয়ে সবটা দেখছে। নিজের অজান্তে কখন সে হাত দুটো মুষ্টিবদ্ধ করে ফেলেছে হদিস নেই তার। শায়ের তাড়াহুড়ো করে অরু হাতটা টেনে উল্টো পাল্টো দেখে নিল। হাতের অনেকটা জায়গা ধরে লালচে বর্ণ ধারণ করেছে। অরু চোখ মুখ এখনো খিচে বন্ধ করে বসে আছে। মুখে কোনো রাগ নেই, কেবল চোখ দিয়ে টুপ টুপ করে ঝরে পড়ছে ব্যথাতুর নোনা জল। ইউ আর বেবি? উদগ্রীব হয়ে প্রশ্ন করল শাওয়ার। অরু জবাব দিল না, বসে রইল একইভাবে। ওর হাতে জ্বালা করছে ভেবে ফুলের শীতল পানিটা হাতটা ডুবিয়ে দিল শাওয়ার। কয়েক মুহূর্ত পরে পিটপিট করে চোখ খুলল অরু। ঠান্ডা পেয়ে সত্যি বেশ আরাম লাগছে এখন। এদিকে এলিসা ক্যাথলিনের দিকে চেয়ে চোখ পাকাতেই ক্যাথলিন এসে ক্ষমা চাইল অরুর নিকট। অ্যাম সরি অরু, আই ডিড নট মিন ইট। অরু যে রাগ নেই তেমন না। ও দেখেছেন ক্যাথলিন ইচ্ছে করে কফিটা ফেলছে। মেয়েটা কর্মকাণ্ডে রাগও লাগছে খুব। তবুও সবার সামনে মানুষত্ব আর চক্ষু লজ্জার খতিয়ে বলল, ইটস ওকে।
অনেক তো হয়েছে অরু, ভিতরে যা, আমি মলম নিয়ে আসছি তোর জন্য। অরুর চোখের দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে খুব স্বাভাবিক ভঙ্গিতে কথাটা বলল প্রীতি। এ আগুন ঝরা লেলিহান দাবানলের মতো। চোখে কোনো মায়া কিংবা কাতরতা ছিল না অরুর নিশ্চিত। তাহলে কি ছিল? হিংস্রতা? কিন্তু কেন? এত ভাবার সময় নেই, যেতে বলছি। চল, যাওয়াটা উত্তম। শুধু শুধু তাদের কোয়ালিটি টাইম কাবার মেয়ে হাড্ডি হয়ে গেল ও। ব্যাপারটা ভেবে লজ্জা মাথা নিচু ছাদ বারান্দায় ত্যাগ করে অরু। অরু রুমে পা রেখেছে কি রাখেনি তার আগেই ও অরু রুমে ঢুকে ধপ করে দরজা বন্ধ করে দেয় কৃতিক। এর আগে কখনো এমনটা করেনি ও, তাই এমন হঠাৎ আগমনে ওরও একটু ভয় পেল। দু কদম পিছিয়ে পিঠ ঠেকালো শক্ত দেওয়ালে। ফুল স্লিভ টি শার্টের দুহাতের ওপর তুলতে তুলতে ধীর পায়ে ওর দিকে এগিয়ে এলো কৃতিক। অন্ধকারের মধ্যে সামান্য ফ্ল্যাশে আলোয় কৃতিকের ভয়ঙ্কর অগ্নিমূর্তি দেখে ভয়ার্ত ঢোক দিল ওর। গলা কথা আটকে আসছে, তবু আমতা আমতা করে বিনবিনিয়ে বলল, কপি করছেন? ভয় লাগছে আমার। হাউ ডিয়ার ইউ। একটা কোল্ড আর মডিনেটিং কণ্ঠস্বর কানে এলো ওর। অজানা অধিকার বোধ উপচে পড়ছে প্রত্যেকটা শব্দে। কপি করছি? ভয়ে ভয়ে শুধায় অরু। কৃতিক এগিয়ে এসে অরুর ছাকা লাগা লালচে হাতটা শক্ত করে চেপে ধরল। এবার ভীষণ ব্যথা পেল অরু। ব্যথা অনেকটা। জোরেই চেঁচিয়ে উঠল, লাগছে আমার। কৃতিক থামল না। ওর হাতটা ধরে টানতে টানতে ওয়াশরুমের ট্যাপ দিয়ে শাওয়ার জেল লাগিয়ে ইচ্ছে মতো ঘষতে থাকলো অরুর দগদগে পোড়া হাতটাকে। বিস্ময়, আতঙ্ক আর ব্যথায় জর্জরিত অরু আপনা আপনি হাত চলে গেল মুখের উপর। ঠোঁট কামড়ে কান্না আটকে বলল, কি করছেন আপনি? কোনো স্বাভাবিক মানুষ কি এতটা ব্যথা দিতে পারে? খুব মনোযোগ দিয়ে ময়লা পরিষ্কার করার মতোই অরুর হাতটাকে ঘষতে ঘষতে কৃতিক জবাব দেয়, আমি স্বাভাবিক তবে কে বলল? একে তো পুরো চামড়া নরম হয়ে আছে, তার উপরে এতক্ষণ যাবৎ এক নাগাড়ে ঘষা মাজা, ফলে হয়তো সেটা উঠে গিয়ে রক্তাক্ত হয়ে গিয়েছে। তাই তো অরু। কান্না এবার জোয়ার এলো। কাঁদতে কাঁদতে নিচে বসে পড়ল ও। পারছি না, ছাড়ুন দয়া করে। ব্যথা কলিজা ছিঁড়ে যাচ্ছে। এবার কৃতিক ওর হাত ছেড়ে দিল। এতপর ফেনা ভর্তি হাতটা দুগালে চেপে ধরে বলল, নেক্সট টাইম এমন করলে শুধু হাত নয়, বাথটাবে ছুঁড়ে ফেলে পুরো শরীর ধুয়ে তবেই ছাড়বো। আই রিপিট, পুরো শরীর। কান্নারত তরু বলে, আমি করছিটা কি? কৃতিক একটা বিরক্ত মাখা হাসি ছুড়ল অরুর পানে। তারপর দাঁতে দাঁত চেপে হিসিসি বলল, ইন ফিউচার ডোন্ট কেয়ার টু টাচ এনি ওয়াশ লস। আজ সারা রাতে হয়তো বিদ্যুৎ আসবে না। না, এখনো অনু ফিরছে। একে তো অনুর জন্য চিন্তা মাথাটা ফেটে যাচ্ছে, তার উপরে সন্ধ্যা রাতে ঘটে যাওয়া অমীমাংসিত ঘটনাগুলো মাথাচাড়া দিয়ে উঠছে বারংবার। বিছানা আধশোয়া হয়ে নিজের ব্যান্ডেজ পেঁচানো হাতটার দিকে উদাসীন হয়ে তাকিয়ে আছে অরু। তখন কৃতিক ব্যথা তো দিয়েছিল ঠিকই, আবার নিজ হাতে মলম লাগিয়ে ব্যান্ডেজও করে রেখে গিয়েছে। এই লোকটাকে ঠিক কি বলবে ভেবে পায় না ও। পাগল নাকি ভীমগুড়ের বাসিন্দার? অরু আনমনা ভাবনা ছেদ ঘটে দরজার কড়া নাড়া আওয়াজ পেলে। এভাবে অপরিচিতাকে মতো নক করার অবাক হয়ে অরু নিশ্চয় আপা নয়, তাই একটু ঠিকঠাক করে বসে বলল, আসুন। সঙ্গে সঙ্গে দরজা ঠেলে ভিতরে প্রবেশ করল এলিসা। এলিসা মেয়ে, তবে চলন বলন কোনোটাই মেয়েদের মতো নয়। ওর পরনে সেটে আছে কালো স্কিন প্যান্ট আর ক্রিপ টপ, তার উপরে শীতের ওভারকোট। বব কাটা চুলগুলো গাঢ় বাদামি রঙে রাঙানো। সুন্দর ঠোঁট, এগুলোতে ম্যাট লুট সেটা লিপস্টিক আস্তরণ। একে ঝলক দেখলে মনে হবে মাত্র
টিভি থেকে বেরিয়ে এসেছে সে। এলিসা কৃত্রিম সৌন্দর্য আছে, অরুর আপার্থিক সৌন্দর্যকে নিছকই সাদামাটা আর ফিকে লাগছে। অরু নিজেও কেমন যেন সংকোচন বোধ হচ্ছিল, কিন্তু এলিসা সম্মোহনী হাসি আর স্নেহ জড়ানো কণ্ঠস্বর কয়েক মুহূর্তের মধ্যে তার উপর উপড়ে গেল। পাছে তৈরি হলো ভিন্ন ধারা। এলিসা মেয়েটা মোটেও খারাপ না। এলিসা রুমে ঢুকেই প্রথমে অরু হাতটা সাবধানে উল্টো পাল্টো দেখলো, তারপর বলল, ব্যান্ডেজ করার মতো তো এতটা লাগেনি। তাহলে ব্যান্ডেজ কে করলো? অরু কথা ঘুরিয়ে বলল, আমি করেছি, যাতে তাড়াতাড়ি কমে যায় ব্যথা। এলিসা শব্দ করে হেসে বলল, তোমার অনেক বুদ্ধি, বুঝেছি। এলিসা কথায় অরু হেসে দেয়, তারপর বলে, আমি জানি আপনি মজা করছে। এই মেয়ে আপনি করে কাকে বলছো? আমি কৃতিকের বেস্ট ফ্রেন্ড হতে পারি, কিন্তু আমি এখনো সুইট 16। আমাকে তুমি করে বলবে, বুঝলে? ঠিক আছে আপু, বলবো, কিন্তু বেস্ট ফ্রেন্ড বানানোর জন্য আর মানুষ পেলেন না? ওই হনুমানটাকে না, মানে কৃতিক ভাইয়াকে? এলিসা ঠোঁটে কোণে হাসি দিয়ে জবাব দেয়, মানুষ হিসেবে কৃতিক কেমন আমার জানা নেই ওরে, তবে ফ্রেন্ড হিসাবে ওদের তিনজনই জুড়ি মেলা ভার। আমি খুব লাকি জানো, ওদের মতো বন্ধু পেয়েছি। আমাদের চারজন আর কারো টাকা পয়সা কিংবা অর্থবিত্ত অভাব নেই। আমাদের যে জিনিসটা সবচাইতে অভাব, তা হলো একটা পরিবারের স্বার্থহীন উষ্ণ ভালোবাসার মানুষের অভাব। আমার চারজনই ভালোবাসার কাঙাল, পরিবারের কাঙাল। তাই হয়তো উপরওয়ালা আমাদের বন্ধুত্বের মতো সুন্দর একটি সম্পর্ক বেঁধে দিয়েছেন। এলিসার কথা পাছে অরু নিঃশব্দ ভারী নিঃশ্বাস নেয়। একটু থেমে এলিসা আবারও বলে, অর্ণব আর শাওন তাও বাবা মা নেই, কিন্তু আমার কৃতিকের তো তাও নেই। অরু মেকি হাসি জানার ভান ধরে বলল, না আপু, ভুল ভাবছেন। কৃতি ভাইয়ার মা বাবা কেউ নেই। এলিসা অবাক চোখে অরুর পানে চাইল, মনে মনে ভাবল, তার মানে এই মেয়েটা কিছুই যায় না। কি হলো আপু, কিছু ভুল বললাম? কৃতিকের মা বেঁচে আছে অরু। সি ইজ কমপ্লিটলি অ্যালাইভ অ্যান্ড লিভিং উইথ অ্যানাদার ম্যান। এলিসার কথায় অরু যেন আকাশ থেকে পড়ল। তাহলে কি এতদিন ধরেও ভুল জানত? ঋত্বিকের মা মারা যায়নি? এলিসা আরো খানিকটা জটলা খুলল। তার আগে ক্যাথলিনের বিকট শব্দ শুনে ছুটে বেরিয়ে যায় এলিসা। পিছন পিছন এগিয়ে যায় অরুও। হলরুমে মধ্যমখানে বসে থরথর করে কাঁপছে ক্যাথলিন। ওকে চারদিক থেকে ঘিরে রাখা অর্ণব আর শাওন। কৃতিকও সেই দিকে তাকিয়ে কাউচে বসে বসে আপেল খাচ্ছে। এলিসা দোতলার করিডোর দিয়ে এক নজর পরখ করে দৌড়ে নিচে নামল। অরু সেখানে দাঁড়িয়ে সবটা বোঝার চেষ্টা করল। কি হলো হঠাৎ ক্যাথলিনের? নিচে গিয়ে এলিসা জিজ্ঞেস করতে অর্ণব জানায়, ক্যাথলিন হাতে ইলেকট্রিক শর্ট খেয়েছে। হাতের অবস্থা বেগতিক, সেই সাথে পুরো শরীর থরথরিয়ে কাঁপছে। এলিসা বলল, কি করে হলো এসব ক্যাথ? ঘরে তো বিদ্যুৎই নেই। ক্যাথলিন কাঁপা কাঁপা গলায় বলল, আমি জানি না। যে কে ভাই বলছিল এসপ্রেসো পান করতে, সেটা বানাতেই কফি মেকারের কাছে এসেছিলাম। তখনই কথাটুকু শেষ করে আবার হু হু করে কান্নায় ভেঙে পড়ে ক্যাথলিন। জেকে, তুই আবার কবে থেকে এসপ্রেসো খাস? আগে তো দেখিনি। নিঃসংকোচনে আপেলের কামড় বসাতে বসাতে কৃত বলে, আরে ইয়া, ঠান্ডার মধ্যে একটু তেতো কফি খেতে ইচ্ছে করছিল। তাছাড়া আমি তো আর ক্যাথলিনকে বলিনি, ও নিজেই বলল। আমি ভাবলাম কফি মেকারটা এনালগ ব্যাটারিতে চলে, রিস্ক তো কিছুই নেই। এলিসা আড়ালে নিঃশ্বাস ছেড়ে কিচেন কাউন্টারের দিকে এগিয়ে গিয়ে বলল, কোন কফি মেকার আমি দেখি তো। সঙ্গে সঙ্গে ওর হাত টেনে ধরে অর্ণব সচিক হয়ে বলল, একদম না, তোর কিছু হয়ে গেলে আমি শেষ। আশ্চর্য, শেষ মানে? তাছাড়া আমার হবেটা কি? তোকে নিয়ে আমি কোনো রিস্ক নেব না, ব্যাস। এলিসা নিজের দিকে হাত টেনে বলে, অর্ণব হাত ছাড়। না, ছাড়বো না। অর্ণব এই মুহূর্তে খুব সিরিয়াস। অন্য সময় হলে হয়তো এলিসার কথা শুনতো। শাওর এদের
সিনেম্যাটিক্স কাহিনী দেখে বিরক্ত প্রকাশ করে বলল, গাইস প্লিজ, গভীর রাত হয়ে যাচ্ছে। ক্যাথলিন বেচারিকে ডাক্তারের কাছে নিয়ে চল, ওকে চেক আপ করাতে হবে। ওরা সবাই চলে গিয়েছে কয়েক মুহূর্তের মধ্যে। অরু এখনো করিডোরে দাঁড়িয়ে আছে। প্রীতিকর লক্ষ্য না করে বাইরে গিয়ে মেন সুইচ বোর্ডটা অন করে দিয়ে আসে। সঙ্গে সঙ্গে আলোকিত হয়ে ওঠে মাঝারি সাইজের অত্যাধুনিক হলরুমের চারিপাশ। অরু ভুরু কুঞ্চিত করে মনে মনে আড়ালো। তার মানে বিদ্যুৎ অনেক আগেই এসেছে। উনি সুইচ বোর্ড অফ করে রেখেছিল, কিন্তু কেন? ভোর হতে না হতেই গোল্ডেন গেট ব্রিজ দিয়ে ছুটছে গাড়ির বহর। কেবল গাড়ি নয়, ফরেনরাই, ট্যুরিস্ট থেকে শুরু করে স্থানীয় পথচারী সবাই গন্তব্য উদ্দেশ্যে পা চালাচ্ছে আপন গতিতে। সান ফ্রান্সিসকো ছোট্ট শহরতলি ছাড়িয়ে মূল শহরে পা রাখলে কেবল মনে হয় যান্ত্রিক গাড়ি ছাড়া মানুষ পায়ে হেঁটেও পথ চলে। এছাড়া জায়গাটা ট্যুরিজম এরিয়া হয় সর্বক্ষণ লোকারণ্য হয়ে থাকে। ছাদ খোলা মার্সিডিজে বসে দিকভ্রান্তের মতো এদিক ওদিক তাকিয়ে মানুষ দেখছে ওরু। যেন হাজার বছর পরেই প্রাণীকুলে দেখা পেল সে। আর এমনটা হবেই না বা কেন? গত 1 মাস ধরে এই নির্জন শুনশান বাড়িতে থেকে থেকে বিরক্ত ধরে গিয়েছে ওর। ঘন কোনো হওয়ার দরুন টিকতে পেরেছে বৈকি। অন্য কেউ হলে আলবাত পাগল হয়ে যেত। তবে তরুও এই মুহূর্তে পাগলের মতো উদ্ভট চাউনি ফেলে চারদিকে ঘুরে ঘুরে দেখছে, যেন পৃথিবী মাটিতে আজই ওর প্রথম দিন। অরুর কাহিনী দেখে কৃত হুট করে গাড়ির বাটন প্রেস করে ছাদটা তুলে দিল। কৃতের এমন কাণ্ডে অরুর মুখ কালো করে ওর পানে চাইল। সুন্দর ফর্সা চেহারার সাথে এঁটে থাকা তীক্ষ্ণ চোয়ালটা শক্ত হয়ে আছে বরাবরের মতোই। চোখে সৌন্দর্য সামিল হয়ে আছে কালো রঙা চৌকা ব্রোদ চশমাটা। রাস্তার দিকে এক ধ্যানে তাকিয়ে থাকা থেকে শুরু করে এক হাত দিয়ে ড্রাইভ করা প্রত্যেকটা কাজই উস্টে পড়ছে নজর করা অভিজাত্য আর পুরুষত্ব। এই পুরুষের প্রতি যে কেউ এক দেখায় ফিদা হয়ে বাধ্য। তবে তার আচরণ এমন অমানবিক কেন, ভাবছে ওরু। কারণ এ বাহ্যিক সৌন্দর্যের সাথে ভিতরের মানুষটার যে কোনরূপ মিলই খুঁজে পায় না ও। আমাকে দেখা বন্ধ কর, আমি ডিস্ট্রাক্ট হচ্ছি। তৎক্ষণাৎ চোখ নামিয়ে নিজের হাতে দিকে চাইল ওরু। সফেদ রাঙা ব্যান্ডেজ হাতে নিয়েই আজ প্রথম দিন ভার্সিটিতে যাচ্ছে ও। আর এই ব্যান্ডেজ করা ক্ষতটা অন্য কারো নয়, বরং ওর পাশে মানুষটা দ্বারাই তৈরি। যদিও কৃত সবসময় গোমরা মুখে থাকে, তবু রাতে সে ভয়ানক কোল্ড-হার্ট আর অগ্নিদৃষ্টি কৃতকের সাথে। এখন আর কৃতের দিন-রাত তফাৎ। আজ প্রথম দিন, তাই কৃতের সাথে যাওয়ার সুযোগ পেয়েছে ওরু। কারণ কৃতের এই একই ভার্সিটি প্রফেসর। তবে কৃত ওটাই সাফ সাফ জানিয়ে দিয়েছে, আজই ফার্স্ট আর আজই লাস্ট। এরপর আর কখনোই অরুকে নিয়ে যেতে পারবে না। তার বদলে অরুর জন্য বরাদ্দ করা হয়েছে একটা ছোট্ট সাইজের প্যান্ডেল বাইক। সফেদ বা ব্যান্ডেজটা নখ দিয়ে খুঁড়তে খুঁড়তেই অরু যখন নানা অযাচিত চিন্তায় বিভোর, ঠিক তখনই আপন সুরে বেজে উঠল এর মুঠো ফোনটা। কোনো এক কারণে অনেকটা তড়িঘড়ি করে ফোনটা কানে তুলল অরু। ওপাশে ব্যক্তিকে কিছু বলার অবকাশ না নিয়ে অরু বলল, হ্যালো নীলিমা, অবশেষে ফোন করলি তুই। জানিস কাল সারা রাত তোকে ফোন কতবার ট্রাই করছি, একবারও কল তুলিসনি তুই। অরু যতটা উচ্ছ্বাস নিয়ে কথাগুলো বলল, নীলিমার কণ্ঠস্বর ছিল ততটাই নিমজ্জিত আর ক্লান্ত। ও বলল, আমি বুঝতে পারিনি এটা তুই। তাছাড়া কাল সারা রাত হসপিটালে ছিলাম, ফোন হাতের কাছে ছিল না।
অরু জিজ্ঞেস করে, কেন, কি হয়েছে, তুই ঠিক আছিস? হ্যাঁ রে, আমি ঠিক আছি, কিন্তু তিথির নামটা শোনা মাত্রই অরু মনে পড়ে যায় সেদিনের তিথি করা অশ্রব্য অপমানের কথা। পাশে এসে ভর করে তিথির প্রতি একরাশ ঘৃণা নিয়ে বিরক্ত, তবুও কথা এড়াতে জিভ দিয়ে সামান্য ঠোঁট বিচিয়ে অরু শুধায়, কি হয়েছে? নীলিমা কাঁদো কাঁদো গলায় বলে, জানি না। অরু হুট করে আমাদের তিথির মতো চঞ্চল হাসিখুশি মেয়েটার সাথে এরকমটা কেন হলো? কি হয়েছে সেটা তো বল। মাত্র একদিনে ওর সাথে অনেক কিছু হয়েছে অরু। কিছু তুচ্ছ কারণে ভার্সিটি তিথি ছাত্রত্ব বাতিল করে দিয়েছে। আর ঠিক সেদিন হুট করে ওর বাবা এত বড় পজিশনে জবটাও চলে গিয়েছে। একদিনে ব্যবধান ওর ক্যারিয়ার, ওর বাবার ক্যারিয়ার সব শেষ হয়ে গিয়েছে। তাহলে ওর মনে অবস্থা একবার ভাব। আর সব থেকে আশ্চর্য ব্যাপার হলো তিথির বাবা জেকে গ্রুপ মার্কেটিং ডিপার্টমেন্টের কর্মকর্তা ছিলেন। বহু বছর ক্যারিয়ার হুট করেই শেষ। বলতে বলতে অনেকটা কান্নাই করে দেয় নীলিমা। তাহলে হসপিটালে কেন ছিলি? এতগুলো শট একসাথে নিতে পারেনি তিথি। আম্মুর এসব ঘটনা কাল রাতে হুট করেই উনি স্ট্রোক করে বসেন। তাই সেখানে ছিলাম সারা রাত। কথাগুলো শুনে আরুর খারাপ লেগেছে, কিন্তু ওর তো এখনই কিছু করার নেই। আর আরু চাপা নিঃশ্বাস ছেড়ে জিজ্ঞেস করলো, আন্টি এখন কেমন আছে? আগের চেয়ে বেটার। এখন বল তোর খবর কি অরু? নীলিমা তৎক্ষণাৎ থামিয়ে দিয়ে অরু বলে, আমার কথা পরে বলবো ক্ষণ। তার আগে তুই আমাকে বল, নিখিল ভাই কোন ভার্সিটিতে অ্যাডমিশন হয়েছে? নীলিমা। অরুর মুখ থেকে কথাটা বের হওয়ার সঙ্গে সঙ্গে গাড়িতে আস্মিত ব্রেক কষল কৃত। হঠাৎ করে এমন হওয়াতে কম্পিত হয়ে উঠল অরুর বক্ষপিঞ্জর। সামনের দিকে হুমড়ি খেয়ে পড়তে পড়তে যেন বেঁচে গেল ও। আতঙ্কে চোখ দুটো বড় বড় করে ঘুরে তাকালো কৃতের পানে। তখনও মোবাইল ফোনটা অরুর কানেই ছিল, তবে খুব বেশিক্ষণ সেটা আর কানে স্থির রইল না। অরু কিছু বুঝে ওঠার আগেই ফোনটা অরুর কান থেকে ছিনিয়ে নিয়ে সেটাকে সজোরে মাঝ রাস্তায় ছুঁড়ে মারে কৃত। কয়েক মুহূর্তের মধ্যেই সুন্দর চকচকে হ্যালো টিকি কাভার দিয়ে মোড়ানো ফোনটা পরিণত হয় ধ্বংসাবেশ এ। নিজের শখের ফোনের এমন করুণ দশা দেখে আঁতকে উঠল অরু। হিংস্র বাঘিনীর ন্যায় দৃষ্টিপাত করল কৃতের পানে। তবে মুখ দিয়ে কিছু বলার অবকাশ দিল না কৃত, বরং তার আগেই গাড়ির দরজা খুলে গর্জে উঠে বলল, গেট আউট। অরু চমকে উঠে বলল, কি বলছেন? এই মাঝ রাস্তায় কোথায় নামবো আমি? গেট আউট? কৃত একই বাক্য পুনরায় উচ্চারণ করে এক প্রকার হাত ধরে ঠেলেই মাঝ রাস্তায় নামিয়ে দিল তরুকে। এরপর ওয়ালেট থেকে একটা $100 নোট বাড়িয়ে দিয়ে বলল, সামনেই বাস স্টপেজ, নেক্সট বাস সোজা ভার্সিটির সামনে গিয়ে থামবে, গো অ্যাওয়ে। অরু বেচারি না পারছে টাকাটা হাতে নিল। কৃত তৎক্ষণাৎ ঠাস করে গাড়ির দরজা বন্ধ করে দিয়ে গাড়ি স্টার্ট দেয়। যাওয়ার আগে নিজের শরীরে কালো রঙের কোটটা খুলে জানালা দিয়ে ছুঁড়ে মারে অরুর মুখের উপর। কোটটাকে উল্টে পাল্টে দেখে কৃতের গাড়ির দিকে প্রশ্নসূচক দৃষ্টি নিক্ষেপ করল অরু। কৃতের যেতে যেতে লুকিং গ্লাসে তাকিয়ে বলে, হাতে নিয়ে শ এর মতো দাঁড়িয়ে থাকার জন্য দেইনি, গায়ে পড়তে দিয়েছি, ব্যাস এইটুকু। তারপর সাই সাই করে হাজারো অচেনা গাড়ি ভিড়ে হারিয়ে গেল একমাত্র চেনা মার্সেডিসটা। অজ্ঞাত অরু ভাবলেশহীন চোখে সেদিকে তাকিয়ে রইল খানিকক্ষণ। মাথা তখন একটা প্রশ্ন খেলে গেল ওর, কৃত কি আদৌ মানুষের কাতারে পড়ে? মনের মাঝে একরাশ হতাশা আর কষ্ট নিয়ে কোনো মতে ভার্সিটি এসেছে অরু। শীত নিবারক হিসেবে গায়ে জড়িয়ে রেখেছে কৃতের ব্লান্ডেড ব্যাক কোট। গেট দিয়ে ক্যাম্পাসে ঢুকতে ঢুকতে অরু ভাসছে, এভাবে ভেঙে পড়লে চলবে না। যত যাই হোক, পড়াশোনাটা চালিয়ে যেতে হবে তাকে। তবে যেই ভাবনার বেশি দূর এগোতে পারল না, নিজেকে নিজেই
মোটিভেশন দিতে দিতে কখন যে হাজারো অচেনা অপরিচিত মুখে ভিড়ে কাঙ্ক্ষিত পরিচিত শ্যাম পুরুষের মুখখানা চোখের সামনে চলে এলো, সে কথা ঠাউর করতে পারল না ওর। ঠিক আগের মতো ক্যাম্পাসে প্রশস্ত সিঁড়িতে আসন পেতে কানে হেডফোন লাগিয়ে বই পড়ছে সে। হঠাৎ করে কি জানি কি হয়ে গেল, ছলাৎ ছলাৎ ঢেউ তুলে জোয়ার আসার মতো বানভাসি হলো মনের নদী। মুখ থেকে অজান্তে বেরিয়ে এলো খুব পরিচিত সেই চেনা নাম, নিখিল ভাই। চারদিকে কেউ আছে, কেউ নেই, কিছুই আর চোখে পড়ল না অরুর। বড় নিষ্পলক হয়ে দ্রুত পায়ে এগিয়ে যেতে লাগলো সেই চেনা মুখের মানুষটির দিকে। তবে পুরোপুরি কাছে যাওয়া হলো না। তার আগে নিখিল কাছে পৌঁছে গেল ভিনদেশি দুজন সুন্দরী আগন্তুক রমণী। কয়েক মুহূর্তের মধ্যেই তাদের সাথে হাসি ঠাট্টা মাতোয়ারা হয়ে উঠল নিখিল। তাই অরু আর সেদিকে পা বাড়ানোর সাহস হলো না, বরং দূর থেকে নিখিলের হাস্যোজ্জ্বল মুখের পানে চেয়ে শুধালো, আপনি ভালো আছেন নিখিল ভাই? অরু থেকে কয়েক মিনিট দূরত্ব দাঁড়িয়ে এই পুরো ব্যাপারটা দুহাত মুঠোবদ্ধ করে স্ক্যান করে নিল আরেকজন। তবে সেটা অন্য কেউ নয়, অরুকে ভীষণভাবে আসক্ত এক ছন্নছাড়া পুরুষ, মিস্টার জায়ান কৃতিক চৌধুরী। অরু বাসে আসলো। অরুর পরই ভার্সিটি প্রবেশ করেছে কৃত, কারণ ওর গাড়ি নিয়ে বাসের পিছনে পিছনে এসেছে। তারপর ক্যাম্পাসে ঢুকতেই এই কাহিনী। তবে আশ্চর্যের বিষয় হলো এই মুহূর্তে কৃতকে চোখে মুখে কোনো গম্ভীরতার লেশ মাত্র নেই, বরং ঠোঁটের কোণে আটকে আছে এক রহস্যজনক কপট বাঁকা হাসি। কপট হাসিটা ধরে রেখেছে কৃত অস্ফুট স্বরে, আমার বোকা পাখি, সত্যিটা জানলে কতটা না কষ্ট হবে তোর জান, বাট অ্যাম ওকে উইথ দ্যাট, কজ তুই শুধু আমার। অরু আজ কার মুখ দেখে ঘুম থেকে উঠেছিল কে জানে। প্রথম দিন ভার্সিটিতে আসার উদ্দেশ্য বের হওয়ার পর থেকেই একটার পর একটা ঝামেলা লেগেই আছে পেছনে। প্রথমে কৃতকে মতো বদমেজাজি লোকের সাথে বের হতে হলো, এরপর রাস্তার বিশাল অঘটন। একটু আগেই নিখিল ভাইয়ের সাথে দেখা হলো না, আর এখন ক্লাস থেকে বের করে দিল কৃতকে। এখন অবশ্য দোষটা কৃতকের না, অরুর বেশি ছিল। ক্লাসের মধ্যে বাইরে উঁকিঝুঁকি দিয়ে নিখিল ভাইকে খুঁজতে গিয়ে বেঁচেছে বিপত্তি। ভরা ক্লাসে সবার সামনে কৃত এর রাম ধমক দিয়ে ক্লাস থেকে বের করে দিয়েছে অরুকে। কিন্তু অরু এটা ভেবে পায় না, বাংলা ডিপার্টমেন্ট থেকে এসে ইকোনমিক্স কে নেয়? কেনই বা কৃত বেছে বেছে এই বিদঘুটে সাবজেক্টটি ভর্তি করলো ওকে? এটা ইন্টারন্যাশনাল ভার্সিটি, ফরেনরা স্টুডেন্টরা অভাব নেই এখানে, সেই সাথে সাবজেক্টেরও। তাহলে ইকোনমিক্স কেন? এখন তো 3 দিন অন্তর অন্তর মাইক্রোনমিক্স ক্লাসের কৃতকে মুখোমুখি হতে হবে, সাথে হাজারটা ফ্রি অপমান তো আছে। ক্লাসের বিপরীতে করিডোরের মাঝখানে উঁচু থেকে শুরু করে সবুজ ঘাস অবধি বিছানা সিঁড়িতে বসে বসে অরুর মনের সাথে মস্তিষ্ক যখন বিশাল দ্বন্দ্বে লিপ্ত, ঠিক তখনই ল্যাপটপ ব্যাগ হাতে আগমন ঘটে নিখিল ভাইয়ের। আরোরা না না পরিচিত কণ্ঠস্বর শুনে হতচকিয়া পিছনে চাইল অরু। দেখলো গালের মাঝে টোল পড়া হাসি মুখ নিয়ে দাঁড়িয়ে আছে নিখিল ভাই। এত দূর এসে বিদেশের মাটিতে নিখিল ভাইকে দেখতে পেয়ে অরু ভীষণ আনন্দ হলো। ও বসা থেকে উঠে দাঁড়িয়ে 2 কদম এগিয়ে গেল নিখিলের কাছে। তবে আগ বাড়িয়ে কথা বলতে পারল না, আগের মতো জড়তা রয়ে গিয়েছে। এবার নিখিল প্রশ্ন করল প্রথমে, আরো তুমি হঠাৎ এখানে? জানো, এই যে দেখছো 3 তলা ল্যাব, ওখান থেকে তোমাকে দেখেই ছুটে এসেছি আমি। বারবার মনে হচ্ছিল আমি ঠিক দেখছি তো। মাত্রাতিরিক্ত খুশিতে আরও কথা জড়িয়ে যাচ্ছে, তবুও খানিকটা কষ্ট করে মিনমিনিয়ে জবাব দিল, জি আমি এখানে ইকোনমিক্স ডিপার্টমেন্টের ফার্স্ট ইয়ার।
সঙ্গে সঙ্গে আবারও প্রশ্ন করে নিখিল, আচ্ছা আরো তিথি কেমন আছে? ওর ফোন কেন বন্ধ বলতে পারবে? তিথিকে নিয়ে নিখিলের এত বেশি কৌতূহল আর উদ্বিগ্ন দেখে ফাঁপা বেলুনের মতো চুপসে গেল অরুর হাস্যোজ্জ্বল মুখটা। অন্যদিকে ক্লাসের বিশাল থাই লাগানো জানালার ফাঁক দিয়ে এক পলক ওদের দিকে চাইল প্রীতি। এরপরে অর্ণবকে কল করে নরম সুরে, একদম সফট টোন যাকে বলে, যেভাবে বলবো, আমাদের ভার্সিটির সিসিটিভি কন্ট্রোল সিস্টেমটা হ্যাক করতে হবে দোস্ত। বেশি না, অনলি ফর 5 মিনিটস। তিথি সম্বন্ধে কথা বলতে মোটে আগ্রহী না ওর। কেন যেন ভিতর থেকেই আসছে না কোনো কথা। কি বলবে তাহলেও? কিন্তু নিখিল দ্বিতীয়বার আবারও একই প্রশ্ন করল ওকে, কি হলো আরো? জানো তিথি সম্বন্ধে কিছু? ওরু মন বলছে, আমি এত দূরে কিভাবে আসলাম, কেন আসলাম সে কথা আপনার একটাবারও জানতে ইচ্ছে করলো না নিখিল ভাই? তাছাড়া আপনি হঠাৎ তিথিকে নিয়ে বা কেন এত আগ্রহী? হ্যালো আরুরা, কি ভাবছো এত? নিখিল হাত নাড়িয়ে ইশারা করতে সম্বিত ফিরে এলো ওর। এদিকে ওদিকে মাথা নাড়িয়ে কিছু একটা বলতে যাবে তার আগেই ফোনে চলে আসে নিখিল। ওপাশ থেকে কি বলল কে জানে। নিখিল আর এক মুহূর্তে দাঁড়ালো না ওখানে, বরং দ্রুত পায়ে ছুটতে লাগলো 3তলা ল্যাব রুমের উদ্দেশ্যে। অযাচিত ওরু পিছন থেকে প্রশ্ন ছিল, কি হয়েছে নিখিল ভাই? এনিথিং রং? নিখিল যেতে যেতে জবাব দিল, সামহাউ কেমিক্যাল পড়ে গিয়ে আমার সব রিসার্চ রিপোর্ট গুলো পুড়ে গিয়েছে। এমন দুর্ঘটনার কথা শুনে অজান্তে মুখে হাত চলে গেল অরুর। বিড়বিড়ে নিজেকে নিজে প্রশ্ন ছুড়ল, আজ হচ্ছেটা কি এসব? ক্লাস শেষে অরুকে এভাবে থ হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে ওর কাছে এগিয়ে আসলো উজ্জ্বল শ্যাম বর্ণের মোটা ফ্রেমের চশমা পরিহিত একটা মেয়ে। কারো উপস্থিত টের পেয়ে অরু পিছনে চাইল। মেয়েটা হাত বাড়িয়ে বলে, হ্যালো, অ্যাম শাওনি, শাওনি মুখার্জি, অ্যাম ফ্রন্ট ইন্ডিয়া। দূর দেশের হাজারো সাদা চামড়াওয়ালা বিদেশি মানুষের ভিড়ে প্রতিবেশী দেশের কাউকে দেখতে পাওয়াটা পাশের বাড়ি প্রতিবেশী মুখ দেখতে পাওয়ার মতো অনেকটা। ওরও সেরকম ঠেকলো। ও জলদি শাওনি হাতে হাত মিলিয়ে বলল, আমি আররা শেখ, আই মিন ওরু। ওরু, হাউ সুইট। তারপর আঙুল দিয়ে ইশারা করে শাওনি বলে চলে, ক্যান্টিনে যাই, তোমাকে ভার্সিটি ক্যান্টিনে সবচেয়ে বেস্ট খাবারটা টেস্ট করাবো আজ। লেটস গো। অরু সম্মোহনী হাসি দিয়ে বলল, আচ্ছা চলো। গরম ঘাসে আস্তরণে মারিয়ে পায়ে পায়ে এগিয়ে যাচ্ছে ওরা দুজন। যেতে যেতে শাওনি শুধায়, আচ্ছা আজ জেকে স্যার তোমাকে ওভাবে বকলো কেন? বলো তো, উনি সাধারণত কারো সাথে আনপ্রফেশনাল আচরণ করেন না, অ্যাটলিস্ট আমি তো দেখিনি। অরু ঠোঁট উল্টে বলল, কি জানি, তবে মনে মনে বলল, তোমার জেকে স্যারের বকুনি খেয়ে আমার অভ্যাস আছে। শাওনি প্রত্যুত্তরে উৎকণ্ঠা নিয়ে বলল, জানো জেকে স্যার ইজ আর ভেরি গুড রাইডার। ভার্সিটিতে তাকে যতটা কুল লাগে, বাইক রাইডার জেকে স্যারকে ঠিক ততটা ডেম্পারেট আর ড্যাশিং মনে হয়। যেন আস্ত একটা চকলেট বয়। আর জানতো যে কৃত একজন রাইটার, তবে সেটা মনিটর ভিডিও গেমের। কিন্তু বাস্তবে যে কৃত বাইক রাইডার কবে সেটা ও অজানাই ছিল। তাই চকিতেই বলে, কি বলছো তুমি, আমি তো জানতাম না। শাওনি হাত দিয়ে মাছি তাড়ানোর মতো করে বসলো। আরে তুমি কি করে জানবে? নতুন এসেছো না, দাঁড়াও, আমার কাছে টিকিট আছে। এই বলে ব্যাগ থেকে দুটো টিকিট বের করে একটা অরুর হাতে ধরিয়ে দিয়ে শাওনি বলল, আগামীকাল ভার্সিটি হ্যান্ডেড ইয়ার সিরিমনি, তাই কোনো ক্লাস নেই, সারাদিন কোনো না কোনো প্রোগ্রাম হবে। তারপরেই দিনই জেকে স্যারের রাইডিং ম্যাচ। টিকিটটা রাখো, আমি তোমাকে সাথে করে নিয়ে যাব, কেমন? অরু হ্যাঁ না
কিছুই বলল না। শাওনি বলার অপেক্ষা করল না, অনেকটা অধিকার খাটিয়ে ওর ব্যাগে টিকিটটা ঢুকিয়ে দিল। এদেশে সন্ধ্যা হওয়ার জন্য খুব বেশি সময় প্রয়োজন হয় না। বিকেল 4টার পরে এমনিতেই সূর্য হদিশ পাওয়া বাহুল্য। আধারে কালচে আস্তরণের গোধূলি মরা রোদটুকু ঢেকে গিয়ে বহু আগে। আবছা আঁধারের মাঝেই ভার্সিটি গেট দিয়ে ধীর গতিতে বের হয়েছে ওরু। ওদিকে গেটের বাইরে গাড়িতে হেলান দিয়ে শটান দাঁড়িয়ে আছে কীর্তি। আপাতত ঘড়ির দিকে তাকিয়ে অরুর গতিবেগ গণনা করাটাই ওর মোক্ষম কাজ মনে হচ্ছে। অরু যখন একদম সামনে এসে দাঁড়ায়, ঠিক তখন ঘড়ি থেকে চোখ সরে কৃতিক বলল, হোয়াই সো লেট? অরু জবাব দেয় না, উল্টো অবিশ্বাসের নজরে কীটকে মুখশ্রী পরখ করে মনে মনে বলে, এই গোমরা মুখর লোকটা এত মেয়েদের ক্রাশ। সব মেয়েরা রাইডার রাইডার করে নাচে, কি এমন রাইড করেন উনি? অরু এমন খুঁটিয়ে খুঁটিয়ে পরখ করে দেখে কৃতি ভুরু কুঁচকে বলল, হোয়াট? অরু লাফিয়ে উঠে দূরত্ব বাড়ালো। কি হলো? দূরে সরে কেন গেলি? কাছে আয়। কাছে কেন আসবো? কৃত নির্লিপ্ত জবাব, আমি আসতে বলছি তাই আসবি। আয় বলছি। প্রতি উত্তরে অরু কিছু বলবে তখনই গেটের কাছে আগমন ঘটে দ্য ক্রাশ বয় নিখিলের। হাতে সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে সে। অরুকে দেখা মাত্রই নিখিল আন্তরিক হেসে বলল, আরে আরোরা, বাসায় যাবে নাকি? চলো, তোমায় এগিয়ে দিচ্ছি আমি। অরু তো খুশিতে বাকরুদ্ধ, এ যেন মেঘনা চাইতে জল। ও কৃতকে মুখের দিকে তাকিয়ে মুখ কাচুমাচু করে বলল, ইয়ে ভাইয়া, আসলে কি? তীরে ছিলাম মতো একটা ভুরু উঁচিয়ে শব্দটা উচ্চারণ কৃতি। অরু বলতে ভয় পাচ্ছে কৃতিককে, তবে এই মুহূর্তে নিখিলের সাথে বাড়ি যাওয়ার মতো এত বড় সুযোগটা হাতছাড়া করতে চাইছে না মোটেও। তাই বুকের মাঝে অনেকটা সাহস জুগিয়ে বলল, আমি নিখিল ভাইয়ের সাথে যেতে চাই। ইয়ে শিওর। একেবারে এক বলে ছক্কা হাঁকানোর মতোই ভিতরটা ইয়াহু বলে চেঁচিয়ে উঠল ওর। খুশিতে এখানে লাফাতে ইচ্ছে হচ্ছিল ওর, কিন্তু সেটা বড্ড বেমানান দেখায়। তাই চুপচাপ গিয়ে সাইকেলের পিছনে উঠে পড়ল ও। কৃতিক সেদিকে অনুভূতিশূন্য দৃষ্টি নিক্ষেপ করে দাঁড়িয়ে আছে, হাত দিয়ে এমনভাবে নিজের লং হেয়ার গুলোকে ব্যাক ব্রাশ করছে যেন কিছু হয়নি। এভরিথিং ইজ অল রাইট। সাইকেল চলতে শুরু করলেই কৃত মাটির দিকে তাকিয়ে গুনতে শুরু করলো, 5 4 3 2 1 and 0। সঙ্গে সঙ্গে রাস্তার মাঝখানে ঝনঝন করে কিছু একটা পড়ার শব্দ হলো। তৎক্ষণাৎ ওর ঠোঁটে খেলে গেল অদ্ভুত সেই ক্রূর হাসি। হুট করে সাইকেলের টায়ার কিরকম পাংচার হয়ে গেল উঠতে পারলো না নিখিল। অবশ্য এই মুহূর্তে সে বোঝার মতো অবস্থায় হাত পা ছিল ঝুলে যাতা অবস্থা হয়ে গিয়েছে। অরু নিজেও অনেকটা ব্যথা পেয়েছে। কৃত দ্রুত এগিয়ে এসে ব্যস্ত ভঙ্গিতে শুধালো, আর ইউ অল রাইট মিস্টার নিখিল? প্রতি উত্তরে নিখিল আদৌ জবাব দিল কি দেয়নি, তার জন্য এক মুহূর্ত অপেক্ষা না করে কৃত দ্রুত অরুকে কোলে তুলে নিয়ে যেতে যেতে বলে, ওকে বাই দেন। অরুকে কোলে তুলেই অরু অবাক হয়ে জোরে জোরে বলল, আরে আরে, নিখিল ভাই পড়ে আছে আর আপনি আমাকে নিয়ে চলে যাচ্ছেন? কৃতিক হাঁটতে হাঁটতে জবাব দেয়, হ্যাঁ, কারণ আমি তো নিখিল ভাইয়ের প্রতি একটু ইন্টারেস্ট না, আমি যার প্রতি ইন্টারেস্ট তাকে সাথে করে নিয়ে যাচ্ছি। কি বললেন? কার প্রতি আগ্রহী? কৃত দু হাতে আলগে রাখা অরুর দিকে তাকিয়ে কটমটিয়ে বলল, বিলিভ মি অরু, তুই আর একটা বাড়তি কথা বললে আমি তোকে এখানে ফেলে চলে যাব, আর তুই ভালো করে জানিস আমি যেটা বলি সেটাই করে ছাড়ি, কারণ তোর পিছনে ওয়েস্ট করার মতো বেহুদার টাইম আমার নেই। সো মুখে ফুল স্টপ টান।
কৃতিকের কথা পাছে ওরুক আর কথা বাড়ানোর সাহস পায় না। মুখে দাড়ি, কমা, ফুলস্টপ সবকিছু টেনে দিয়ে মাথা এলিয়ে পড়ে তাকে কৃতের প্রশস্ত বাহুডোরে।